শতরঞ্জ কি খিলাড়ি। ওয়াজেদ আলী শাহের রাজত্বকাল। সারা লখনৌ শহর যেন বিলাসিতার পান পাত্রে ডুবে আছে। ছোট বড়, ধনী গরিব সবাই বিলাস ব্যসনে মগ্ন। নাচ গানের মজলিসে কেউ ব্যস্ত, কেউ আবার আফিমের নেশায় বুঁদ। চারিদিকে শুধু বিলাসিতার দ্রব্য সামগ্রী। জীবনের সব ক্ষেত্রে শুধু আমোদ প্রমোদ আর বিলাসিতা। শাসন বিভাগ, সাহিত্য, সামাজিক ক্ষেত্র সর্বত্র বিলাসিতায় কল্লোলিত। রাজকর্মচারীরা বিষয় বাসনায়, কবিগণ প্রেম ও বিরহ ব্যর্থতার গুঞ্জন গাথায়, শিল্পীরা নকশা এবং চিকনের পেলবতায়, আর বণিক সম্প্রদায় শুধু মিশ্রি, সুরমা, আতর আর প্রসাধন সামগ্রীর সওদায় লিপ্ত। বিলাসিতার মদিরা সকলের চোখে রঙিন নেশা ছড়ায়। পৃথিবীর কোথায় কি ঘটল সে খবরে কেউই আগ্রহী নন। কবুতর বাজি হচ্ছে, তিতিরের লড়াইয়ের মহড়া চলছে, কোথাও পাশার ছক সজ্জিত, কচে বারোর ধ্বনিতে মুখরিত, কোথাও বা দাবায় জোর লড়াই চলছে। আমির গরিব সকলে একই নেশায় মত্ত। কি আর বলার আছে, ফকিরকে একটা পয়সা দিলে সেও রুটির বদলে আফিমে মৌতাত করে, শরাবে আসক্ত হয়। তাস পাশা দাবা খেললে মগজ খোলে, বুদ্ধি তীক্ষ্ণ হয়, জটিল সমস্যা সমাধানের অভ্যাস পাকাপোক্ত হয়। এই সমস্ত অকাট্য যুক্তি বাজারে ধ্রুব সত্যের মতো তখন ছড়িয়ে পড়েছে। কাজেই মির্জা সাজ্জাদ আলী এবং মীর রওশন আলী যদি নিজেদের অধিকাংশ সময় বুদ্ধির প্রখরতা বাড়াবার জন্যে পাশা খেলার জন্য ব্যয় করেন, তবে নিশ্চয়ই কোনো চিন্তাশীল ব্যক্তি আপত্তি করবেন না। দুজনেই পৈতৃক জায়গিরের অধিকারী, জীবিকা নির্বাহের কোনো চিন্তা তাঁদের নেই। দুই বন্ধুই প্রাতঃরাশ শেষে দাবার ছক বিছিয়ে বসেন। ঘুঁটি সাজানো হলে চলে একের পর এক দাবার মার প্যাঁচ। তারপর যে কখন দুপুর গড়িয়ে বিকেল আসে, কখন যে দিন শেষ হয়ে সন্ধ্যা আসে, কারুরই তা খেয়াল থাকে না। অন্তঃপুর থেকে বারবার তলব আসে, খাবার তৈরি। এখান থেকে জবাব যায়, এক্ষুনি আসছি, যাও দস্তরখান বেছাও। বাবুর্চি নিরুপায় হয়ে মজলিসখানাতেই খানা রেখে যায়। খেলার সঙ্গে সঙ্গেই চলে খানা পিনা। মির্জা সাজ্জাদ আলীর বাড়িতে গুরুজন বিশেষ কেউ নেই, তাই দাবার আড্ডা তাঁর বৈঠকখানাতেই জমে ওঠে। কিন্তু তাই বলে এটা মনে করা ভুল যে তাঁর এই রকম আচরণে বাড়ির সকলেই খুব খুশি। বাড়ির গৃহিণীর তো কথাই নেই, বাড়ির চাকর বাকর এমনকি পাড়াপড়শি শুদ্ধ সকলেই তাঁর উপর বিরূপ। টিপ্পুনি কাটে, বড় বদ নেশা বাবা, ঘর সংসার ছাড়খাড় হয়ে যায়। শত্রুরকেও যেন খোদা এ নেশা না দেন। এ নেশা একবার ঘাড়ে চাপলে সে দুনিয়ায় অকর্মা হয়েই কাটিয়ে দেয়, দুনিয়া ছাড়া হয়ে যায়। বড্ড বদ নেশা। মির্জা সাহেবের বেগম তো এই খেলার উপর একেবারে হাড়ে চটা। সুযোগ পেলেই স্বামীকে কড়া কথা শোনাতে ছাড়েন না। তবে তার দেখা পাওয়া ভার, কারণ বেগমের শয্যাত্যাগের অনেক আগেই ওদিকে খেলা শুরু হয়ে যায়, আর রাত্রিরে শোবার আগে মির্জা সাহেবের দেখা পাওয়া দুর্লভ। রাতটা গিয়ে পড়ে চাকর বাকরদের উপর। কি ব্যাপার, পান চাইছে? ভেতরে এসে নিয়ে যেতে বল। খাবার ফুরসত নেই? নিয়ে যা, খাবার শুদ্ধ থালাখানা মাথার উপর ছুঁড়ে মেরে আয়। ইচ্ছা হয় খাক, নয়তো কুকুরকে গেলাক। আর আড়ালে বলা গেলেও সবকিছু তো আর সর্বদা মুখের উপর বলা যায় না। বেগমের যত না রাগ নিজের পতিদেবতার উপর, তার চাইতে দ্বিগুণ রোষ গিয়ে পড়ে মীর সাহেবের উপর। তিনি মীর সাহেবের নূতন নামকরণ করেছেন ছিনে জোঁক। আর মির্জা সাহেবও নিজের সাফাই গাইতে
মীর সাহেবের উপর সব দোষ চাপিয়ে নিজে সাধু সাজবার চেষ্টা করতেন। একদিন মির্জা সাহেবের বিবির মাথা ধরেছে। বাঁদিকে বললেন, যা তাড়াতাড়ি মির্জা সাহেবকে একবার ডেকে আনতো, বলবি এক্ষুনি গিয়ে হাকিমের বাড়ি থেকে ওষুধ আনতে, ছুটে যা। দাসী গিয়ে সংবাদটা দিল। মির্জা বললেন, চল এক্ষুনি যাচ্ছি। ঝিকে একা ফিরে আসতে দেখে বেগম সাহেবা তেলে বেগুনে জ্বলে উঠলেন। আচ্ছা, বিবির মাথা ব্যথা আর হুজুরের দাবার চালের বিরাম নেই? রাগে মুখখানা লাল হয়ে ওঠে। বাঁদিকে হুকুম করে বলেন, গিয়ে বলবি এক্ষুনি চলুন, নয়তো বিবিজি হাকিমের কাছে চলে যাবেন। মির্জাজি তখন মনোমতো এক জবরদস্ত চাল চেলেছেন, আর দুটো চাল দিতে পারলেই মীর সাহেবকে মাত করে দেবেন। এমন সময় ওঠা যায়? মুখ ঝামটা দিয়ে বললেন, কি একেবারে দম বেরিয়ে যাচ্ছে, দেখছি একটুও তর্স হয় না। মীর সাহেব বললেন, আরে মির্জাজি যান না, গিয়ে চট করে শুনেই আসুন না, মেয়েরা বড্ড অল্পেতেই কাতর হয়ে পড়ে। আজ্ঞে হ্যাঁ, চলে গেলে তো আপনি খুব খুশিই হবেন। দু কিস্তিতেই মাত হতে চলেছেন কিনা? জনাব, ওই আনন্দেই থাকুন। আমিও চাল ভেবে রেখেছি, আপনার ঘুঁটি যেমন আছে ঠিক তেমনই থাকবে। দেখবেন আপনি মাত হয়ে গেছেন। যাক, একবার যান, অন্দরে গিয়ে শুনে আসুন, কেন মিছিমিছি প্রেয়সীর মনে কষ্ট দেবেন। এত বড় কথা, মুখের মতো জবাব দিয়ে তবেই উঠব। আরে দোস্ত, যেতে হবে সেই হাকিমের কাছে। মাথা ব্যথা না ছাই, কেবল আমাকে নাজেহাল করার ফন্দি। সে যাই হোক, বিবিজানকে মান্বিত করতে হবে। ঠিক আছে, যাচ্ছি, তবে যাবার আগে অন্তত এই দানটা চেলেই যাই। কিছুতেই না, যতক্ষণ না আপনি কথা শুনে আসছেন আমি কিছুতেই ছকে হাত দিতে দেব না। মির্জা আর কি করেন, নিরুপায় হয়েই বাড়ির ভিতরে গেলেন। তাকে দেখে বেগম সাহেবা কাতরাতে কাতরাতে বললেন, ছাই পাঁচ দাবার চাল তোমার এত প্রিয় যে কেউ মরে গেলেও ওঠার নাম করো না। খোদা যেন তোমার মতো দুটো পয়দা না করেন। কি করি বলো, মীর সাহেব মানতেই চান না। বড় কষ্টে ওর কবল থেকে ছুটে এসেছি। কেন, নিজে যেমন নিষ্কর্মা সকলকেই তাই মনে করে নাকি? কিরকম মানুষ রে বাবা, ঘর সংসার বাচ্চা কাচ্চা নেই নাকি? নাকি ও পাট তুলে দিয়েই এসে এখানে জুটেছে? ভীষণ ধান্দাবাজ লোক, একবার যদি এসে পড়ে আর না বলতে বাধে, অগত্যা খেলতে হয়। তাড়িয়ে দিতে পারো না? এটা কি সম্ভব? সমগোত্রীয় মানুষ সমাজে একসঙ্গে খানাপিনা, মান সম্ভ্রমে, বয়সে এক চুল উঁচু বই নিচু নয়, তাই মানিয়ে নিতেই হয়, নয়তো মুখ দেখা দেখি বন্ধ হবে। ঠিক আছে, তুমি না পারো, আমিই তাড়াচ্ছি। কারো রাগকে আমি পরোয়া করি না। কেন, তিনি কি আমার অন্নদাতা? রাগ করে ঘরের ভাত বেশি করে খাবেন। এই হরিয়া, যা বাইরে থেকে দাবার ছক তুলে নিয়ে আয়, আর মীর সাহেবকে বলবি যে মির্জাজি আর খেলবেন না, আপনি মানে মানে চলে যান। মির্জা হাঁ হাঁ করে উঠল। আরে ছি ছি, এমন কাণ্ড করে কখনো? মানি লোকের অসম্মান হবে যে। এই হরিয়া, দাঁড়া বাবা, চললি কোথায়? কেন, ওকে যেতে দেবে না কেন? সাবধান কিন্তু, ওকে আটকাচ্ছ আটকাও, কিন্তু আমি যাচ্ছি। আমাকে আটকালে আমার মরা মুখ দেখবে। দেখি আমায় কে আটকাতে পারে। মুখের কথা শেষ হবার আগেই বেগম সাহেবা ঝড়ের বেগে বৈঠকখানার দিকে পা বাড়ান। মির্জা সাহেবের প্রাণ পাখি উড়ে যাবার উপক্রম। বিবিজানকে মিনতি করে বলেন, আল্লাহর দোহাই, হযরত হোসেনের দিব্যি, ও ঘরে গেলে তুমি আমার মরা মুখ দেখবে। বেগমও সোনার পাত্রী নয়। বেশ মেজাজ নিয়েই বৈঠকখানার দৌড় পর্যন্ত গেলেন। হঠাৎ পরপুরুষের সামনে যেতে পা সরে না। একবার উঁকি দিয়ে দেখেন, যাক, ভেতরে কেউ নেই, ঘর খালি।
মীর সাহেব দুই একটি গুটি এদিক সেদিক করে ভালো মানুষের মতো রকে পায়চারি করছিলেন। এদিকে হলো কি, বেগম সাহেবা ফাঁকা ঘরে গিয়ে ধাক্কা মেরে দাবার ছক উল্টে দিলেন। কিছু গুটি বাইরে মুখ থুবড়ে পড়ল, কিছু ছিটকে গিয়ে চৌকির তলায়। বেগম সাহেবা দরজায় সশব্দে খিল দিলেন। মীর সাহেব বাইরে টহল দিচ্ছিলেন, দেখলেন গুটিগুলো বাইরে এসে ছিটকে পড়ল। চুরির ঝনঝনানিও কানে এলো। তারপরই দরজায় খিল পড়ল। সব দেখে শুনে তাঁর আর বুঝতে বাকি রইল না যে এ বাড়ির বেগম সাহেবার মেজাজ বিগড়েছে। চুপচাপ নিজের বাড়ির দিকে হাঁটা দিলেন। মির্জা তখন বিবিকে বললেন, ছি, তুমি আমাকে বড় লজ্জায় ফেললে। বেগম বললেন, বেশ করেছি, এবার মীর সাহেব এদিকে এলে রাস্তা থেকেই বিদায় করব। এত আশা নিয়ে আল্লাহ স্মরণ করলে এতদিন কবেই উদ্ধার হয়ে যেত। জনাবরা বসে বসে দাবার চাল চালবেন আর আমি এদিকে হেসেলে বসে মাথা ঘামাবো। কি যাবে হাকিমের বাড়ি, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে গড়িমসি করবে? মির্জা বাড়ি থেকে বেরিয়ে হাকিমের দাওয়াইখানার বদলে মীর সাহেবের বাড়িতে গেলেন। ও আদ্যপ্রান্ত সব ব্যাপারটা খুলে বললেন। শুনে মির্জা বললেন, আমি গুটি হাওয়ায় উঠতে দেখেই আন্দাজ করেছি, আর দাঁড়ায়নি, একেবারে সোজা এখানে। বড় রাগী বলে মনে হলো বিবিজানকে, অথচ আপনি তাকে মাথায় চড়িয়ে রেখেছেন। এটা ঠিক নয়। আপনি বাইরে কি করেন না করেন সে খবরদারিতে তাঁর কি দরকার? তিনি ঘর গেরস্থালি নিয়েই থাকুন না কেন, মেয়ে মানুষের অত খবরে কি প্রয়োজন? সে তো হলো, এখন কোথায় বসা হবে তাই বলুন। এটা কোনো ভাববার ব্যাপারই নয়। এত বড় ঘর পড়ে রয়েছে, বসে পড়ুন, এখানেই জমা যাক। মির্জা বললেন, কিন্তু বিবিকে বোঝাই কেমন করে? ঘরে বসলেই এত, আর এখানে বসলে তো আর আস্ত রাখবে বলে মনে হয় না। আরে ভাই, বকতে দিন না, কত বকবে দেখাই যাক। 2-4 দিনেই চুপ হয়ে যাবে। আর এক কাজ করুন, এবার থেকে একটু কোষে চলতে থাকুন দেখি। 2, মীরগিন্নি আবার কোনো এক গোপন কারণবশত স্বামীর বাইরে বাইরে কাটানোই বেশি পছন্দ করেন। তাই কর্তার দাবাপ্রীতি নিয়ে কোনো কথাই বলেন না, বরং কোনোদিন মীর সাহেবের দেরি হয়ে গেলে স্মরণ করিয়ে দিতেন। এই জন্যে মীর সাহেবের ভ্রান্ত বিশ্বাস ছিল যে তাঁর বেগম অত্যন্ত পতিব্রতা ও সুবিবেচিকা। কিন্তু যখন বৈঠকখানার দাবার আড্ডা বসল এবং মীর সাহেবও ঘর ছাড়া হন না, তখনই হলো বেগম সাহেবার মস্ত অসুবিধা। তাঁর মুক্ত বিচরণে পড়ল বাধা। দিনভর সদর দরজায় উঁকি মারা ছাড়া আর উপায় ছিল না। অন্যদিকে চাকর মহলেও চলে কানাঘুষা। এতদিনে কেবলমাত্র মাছি তাড়ানো ছাড়া তাদের অন্য কাজ ছিল না। বাড়িতে কে এলো গেল এ খবরের কেউ পরোয়া করত না। আর এখন অষ্টপ্রহর চরকি ঘুরন, কখনো পান আনার ফরমাস, কখনো মিঠাইয়ের। বিরহী প্রেমিকার হৃদয়ের মতো গড়গড়ায় আগুন জ্বলেই চলেছে। তারা বেগমের দরবারে গিয়ে বলে, হুজুরাইন, মিয়াজির দাবা প্রেম আমাদের জান কালি করে দিল। রাত দিন দৌড়াদৌড়ি করে পায়ে ফোসকা পড়ে গেল। ই আবার কি খেলা যে সকালে বসে সন্ধে কাবার করেন? 1-8 ঘড়ি সময় কাটানোর জন্য খেলেন, সেটা আলাদা। এই খেলাতে আমাদের কিছু আসে যায় না। আমরা হুজুরের গোলাম, হুকুমের অপেক্ষায় আছি। তবে কি না এ বড় পাজি খেলা, একবার যে ধরেছে তার আর মঙ্গল নেই। গৃহস্থের একটা বিপদ হবেই। শুধু নিজের বাড়িই নয়, পাড়ার পর পাড়া উচ্ছন্নে গেছে, এমনও দেখা যায়। মহল্লার সব লোকের মুখেই এক কথা, হুজুরের নিমক খাই। মনিবের নিন্দে শুনলে বড্ড লাগে। কি আর করব? শুনে বেগম সাহেবা বলেন, আমি তো এই খেলা দুচক্ষেই দেখতে পারি না, কিন্তু মীর সাহেব তো কারো কথা শুনতে নারাজ। কি করা যায় বলো?
পাড়ায় যে দু চারজন প্রবীণ ব্যক্তি আছেন তারাও আলোচনা করেন, না আর অমঙ্গল আসতে দেরি নেই। নানা রকম অশুভ চিন্তা দেখা দেয় তাদের মাথায়। যখন সমাজের মাথাওয়ালাদের এই রকম চালচলন, তখন দেশের ভবিষ্যৎ অন্ধকার। এই দাবা খেলাতেই এই রাজত্ব গোল্লায় যাবে। সমস্ত রাজ্যে হাহাকারের রোল উঠেছে। দিন দুপুরে প্রজাদের সর্বস্ব লুট হচ্ছে। নালিশ ফরিয়াদ শোনার মতো কেউ নেই। পল্লী অঞ্চলের সমস্ত সম্পদ রাজধানী লখনৌতে এসে জমা হচ্ছে, আর তাই দিয়ে পতিতালয়, শুঁড়িখানা, রং বেরঙের বিলাসিতার আড্ডায় বেদম ফুর্তি করা হচ্ছে। ইংরেজ কোম্পানির কাছে ঋণের মাত্রা ক্রমে ক্রমে বেড়েই চলছে। দিন দিন ভিজে কম্বল ভারী হচ্ছে। দেশে দেশে তহসিলের অব্যবস্থার দরুন বছরের খাজনা উসুল হয় না। রেজিমেন্ট বারবার হুঁশিয়ার করে দিচ্ছে। ওদিকে লোকে বিলাস ব্যসনে মগ্ন, নেশার ঘোরে রঙিন স্বপ্ন দেখতে ব্যস্ত। কেউ কারো কথাতেই কান দেয় না। এইভাবেই কয়েকটা মাস কেটে গেল। মীর সাহেবের বৈঠকখানায় দাবার আড্ডা জমজমাট। নিত্য নূতন চাল, নানা রকম সমস্যা, তার অভিনব সমাধান। নিত্য নতুন দুর্গ নির্মাণ, ব্যূহ রচনা, প্রতিরোধ ভাঙছে গড়ছে। দুপক্ষের মধ্যেই বাগবিতণ্ডা সৃষ্টি হয়, আবার মিটমাটও হয়ে যায়। ছক তুলে রাখা হয়। মির্জা রাগ করে আপন মহল্লায় চলে যান। মীর সাহেবও অন্দর মহলে পা বাড়ান। সারা রাত্রের নিশ্চিন্ত নিদ্রার সঙ্গে সঙ্গে আবার মনোমালিন্য দূর হয়। সকাল হতে না হতেই আবার দুই বন্ধুতে মিলতে দেখা যায় বৈঠকখানায়। একদিন দুই দোস্ত দাবার চোরাবালিতে হাবুডুবু খাচ্ছেন। এমন সময়ে বাদশাহীর ফৌজের এক ঘোড়সওয়ার অফিসার এসে হাজির। মীর সাহেবকে খুঁজছে। মীর সাহেবের আক্কেল গুরুম, ই আবার কোত্থেকে এসে জুটল? তলবটাই বা কিসের? চাকরদের ডেকে বলেন, বাড়ি নেই, বলে দে। বাড়ি নেই তো কোথায়? চাকর বলল, তা তো আমি জানি না। কেন, কি দরকার? সওয়ার বলল, কি দরকার তা তোকে বলতে হবে নাকি? হুজুরের তলবি হয়েছে, হাজির হতে হবে। ফৌজে সিপাই দরকার। ইয়ার কি নাকি? জায়গিরদার হয়ে বসে থাকলেই হবে? মোর্চায় গেলেই বাছাধন টের পাবে কত ধানে কত চাল। সওয়ার বলল, এই সব বলে দেবার ব্যাপার নয়, ফের কালই আবার আসব, সঙ্গে নিয়ে যাবার হুকুম হয়েছে। চাকর বলল, ঠিক আছে, বলে দেব। মীর মির্জা সাহেবকে বলে, দোস্ত উপায় কি বলুন? মির্জা বলে, বড় চিন্তার বিষয়, আমার তলব হবে না এটাই বা কথা কি? মীর বললেন, হারামজাদা কাল আসার কথা বলে গেছে। মির্জা বললেন, আপদ আর কি, লড়াইয়ে গেলে প্রাণটা আমাদের যাবে। মীর বললেন, ঠিক আছে, একটাই পথ, বাড়িতে দেখাই করব না। কাল থেকে গোমতীর ওপারে বালির চড়ায় আড্ডা গেড়ে বসব। সেখানে আর কি আমাদের খোঁজ পাবে? আসুক, ডেকে ফিরে যাক। সাবাস, বেড়ে চাল বার করেছেন বটে, এছাড়া আর পথ নেই। ওদিকে মীর সাহেবের বিবি সেই সওয়ারির কানে কানে বলল, তুমি খুব বুদ্ধি বার করেছ তো। সে জবাব দিল, ওরকম গোমুখ্যদের তুড়ি মেরে নাচানোও কঠিন নয়। ওদের কি আর আক্কেল বিবেচনা বল ভরসা কিছু বাকি আছে? সব গিয়ে ঢুকেছে দাবার ছকে, আর ভুলেও বাড়িতে থাকবে না। ৩ পরদিন থেকে দুই বন্ধুই অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরোন। পাট করা শতরঞ্চি বগল দাবা করে ডিবে ভর্তি পান নিয়ে গোমতীর ওপারে এক মানধাতা আমলের পুরনো মসজিদেই দাবার জোরদার আড্ডা বসে। যতদূর সম্ভব নবাব আশফউদ্দৌলাই এর নির্মাতা। তামাক টিকে রাস্তা থেকেই জোগাড় হয়ে যেত। তারপর মসজিদে পৌঁছেই শতরঞ্চিটি পেতে হুঁকোটি হাতে নিয়ে খেলায় বসেন।
ব্যাস, দুনিয়ার সঙ্গে আর কোনো সম্বন্ধই থাকে না। কিস্তি, রাজা সামাল, মাত এই জাতীয় দুই একটা কথা ছাড়া আর কোনো কথাই ওরা বলেন না। সম্ভবত যোগীরা সমাধিতে একাগ্র হয়ে লীন হয়ে যায়, কিন্তু সে একাগ্রতার গভীরতা বিবেচ্য বিষয়। দ্বীপ্রহরে ক্ষুধার উদ্রেক হলে দুই দোস্ত কোনো এক খাবারের দোকানে ঢুকে খানা সারেন, তারপর ছিলিম খানেক তামাক খেয়ে আবার যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। কোনো দিন আবার তাও মনে থাকে না। এদিকে দেশের হালচালও শোচনীয়। কোম্পানির ফৌজ লখনৌয়ের দিকে চলে আসছে। শহরে দারুণ উত্তেজনা দেখা দিয়েছে। লোকে ছেলে পিলে নিয়ে পালাতে শুরু করেছে। কিন্তু এই সব গণ্ডগোল আমাদের এই দুই দাবা প্রেমিকের কেশাগ্রও স্পর্শ করে না। তাদের এই সব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? বাড়ি থেকে গা ঢাকা দিয়ে বেরোন, গলিপথে চলাফেরা করেন। তাদের একমাত্র ভয় পাছে পথে কোনো রাজকর্মচারীর সঙ্গে দেখা হয়ে যায়, চোখে পড়লেই হয়ে গেল, ধরে নিয়ে যাবে। জায়গির থেকে বছরে হাজার হাজার টাকা পান, কিন্তু সেটা বেমালুম চেপে যেতে চান। রোজকার মতো সেদিনও দুজনে ভগ্ন মসজিদ প্রাঙ্গণে বসে দাবা খেলছেন। মির্জা সাহেবের চাল একটু নরম ধরনের। মির্জা সাহেব কিস্তির পর কিস্তি দিয়ে যাচ্ছেন। ঠিক এই সময় কোম্পানির ফৌজকে আসতে দেখা গেল। গোরা সৈন্যদল লখনৌ দখল করতে আসছিল। মীর সাহেব বললেন, ইংরেজ ফৌজ আসছে, খোদার মনের কথা বোঝা মুশকিল। মির্জা বললেন, আসতে দিন, কিস্তি বাঁচান, এই কিস্তি। মীর বললেন, একটু দেখা দরকার, আড়ালেই দাঁড়ানো যাক। মির্জা বললেন, আচ্ছা দেখবেন, এত তাড়া কিসের, আবার কিস্তি। মীর বললেন, বুঝলেন, সঙ্গে কামান রয়েছে, তা প্রায় 1000-5 সেপাই, তাগড়া জোয়ান, চেহারা দেখলে সত্যি ভয় হবার কথা। মির্জা বললেন, হুজুর নড়াচড়া করবেন না, ওসব নকশা আর কাউকে দেখাবেন, এই ধরুন কিস্তি। আপনি ভারী আশ্চর্য লোক মশাই, এদিকে শহরে ডামাডোল লেগে গেছে আর আপনি এখন কিস্তি দেবার জন্য ব্যস্ত। গোরা সৈন্যেরা শহর ঘিরে ফেললে তখন বাড়ি যাওয়া হবে কেমন করে? সে কথা খেয়াল করেছেন কি একবার? বাড়ি যাবার সময় হলে তখন দেখা যাবে, এই কিস্তি, ব্যাস, এইবার রাজা নড়লেই পরের দানে মাত। ফৌজ পার হয়ে গেল, তখন বেলা 10টা আন্দাজ হবে। আবার পরের দানে খেলা চলল। মির্জা বললেন, আজ খাবার কি হবে? মীর বললেন, আজ তো রোজা, কেন আপনার কি খিদে পেয়েছে? মির্জা বললেন, আগে না, শহরে না জানি কি হচ্ছে, কি আবার হবে, সবাই খেয়ে দিয়ে আরামে ঘুমোচ্ছে। হুজুর, নবাব সাহেবও এতক্ষণে আরাম করছেন। দুই দোস্ত আবার জমিয়ে খেলতে বসেন। 3টেও বেজে গেছে। এবার মির্জার অবস্থা খারাপ যাচ্ছে। 4টের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে কোম্পানির ফৌজের আসার শব্দ পাওয়া গেল। নবাব ওয়াজেদ আলী ফৌজের হাতে বন্দী হয়েছেন। তারা নবাবকে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে চলছে। শহরে কোনো হট্টগোল বা মারামারির চিহ্ন মাত্র নেই। কোথাও এক বিন্দু রক্ত ঝরেনি। আজ পর্যন্ত পৃথিবীর কোনো স্বাধীন দেশে রাজার পরাজয় কিংবা বন্দিত্ব এত অনায়াসে, নির্বিঘ্নে এবং বিনা রক্তপাতে সম্ভব হয়নি। এটা কোনো সাত্ত্বিক অহিংসার নজির নয়, এমন ধরনের কাপুরুষতা যা দেখলে বিশ্বের নিকৃষ্টতম কাপুরুষটিও লজ্জায় অশ্রু বিসর্জন করবে। অযোধ্যার বিশাল ভূখণ্ডের অধিকারী সে স্বাধীন নৃপতি বন্দিত্ব দশাপ্রাপ্ত হয়ে শত্রু সৈন্যের সঙ্গে চলে যাচ্ছেন, আর লখনৌ শহর পরিতোষের সঙ্গে নিদ্রায় বিবশ। এ হলো একটা দেশের রাজনৈতিক চরম অধঃপাতের জ্বলন্ত নমুনা। মির্জা বলে ওঠেন, হুজুর, নবাব সাহেবকে পাষণ্ডেরা বন্দী করে নিয়ে যাচ্ছে।
মীর বললেন, তা হবে হয়তো, নিন এই রাজার চাল। একটু থামুন মশায়, এখন আর ওসবে মন লাগছে না। হতভাগ্য নবাব সাহেবের এখন চোখে রক্তের নদী বইছে। তা পরবারই কথা, এই আরাম পরিতৃপ্ততা কি আর বরাতে জুটবে? এই রইল কিস্তি। চিরদিন কারুরই সমান যায় না। আহা, অত্যন্ত দুঃখজনক অবস্থা। হ্যাঁ, তা তো সত্যি। এই যে আবার কিস্তি, ব্যাস এই কিস্তিতেই মাত, আর বাঁচতে হবে না। আল্লাহর কসম, আপনি তো বড় পাষাণ মশায়। এত বড় একটা সর্বনাশেও আপনার প্রাণে দুঃখ এলো না? আহা, বেচারা নবাব ওয়াজেদ আলী শাহ। আগে নিজের বাদশাকে তো বাঁচান, তারপর নবাবের শোকে অশ্রুপাত করবেন। এই হলো কিস্তি আর মাত। বাদশাহকে নিয়ে ইংরেজ সেনা সামনে দিয়ে চলে গেল। তারা চলে যাবার পরই মির্জা ছক পেতে ফেললেন। পরাজয়ের আঘাত বড় গভীর। মীর বললেন, আসুন জনাবের শোকে এক কবিতা আবৃত্তি করি। ওদিকে খেলায় হেরে মির্জার রাজভক্তি উবে গেল। পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য মির্জা উতলা হয়ে পড়েছেন। 4 সন্ধ্যা আসন্ন। মসজিদের ভাঙা খিলানে চামচিকেরা দারুণ চিৎকার শুরু করেছে। চড়াই পাখির ঝাঁক যে যার কোটরে ঢুকে পড়েছে। কেবলমাত্র 2 নিঃশব্দ দাবাবীর স্থির চিত্তে চাল দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে যেন 2 খুন পিয়াসী যোদ্ধা। পরপর 3টে বাজিতে মির্জার পরাজয়। এ দানও খুব একটা সুবিধের নয়। তিনি বারবার জিতবার দৃঢ় আশা নিয়ে সামলে সুমলে চাল ফেলেছেন, কিন্তু প্রতিবারই একটা না একটা বেয়াড়া চাল এসে পুরো বাজিটাই বরবাদ করে ফেলছে। প্রতিবার পরাজয়ের সঙ্গে সঙ্গে প্রচণ্ড জেদ চাপছে, আর প্রতিকারের ভাবনা শক্ত হচ্ছে। ওদিকে জেতার আনন্দে মীর সাহেবের কণ্ঠ থেকে গজলের ফুলকি ঝরছে। হাতে তুড়ি দিয়ে গান গাইছেন। দেখে মনে হচ্ছে কোনো গুপ্তধনের কুটুরির সন্ধান পেয়েছেন। শুনে শুনে মির্জাজি অধৈর্য হয়ে পড়ছেন। আবার পরাজয়ের গ্লানি এড়াতে মীরকে মদতও জোগাচ্ছেন। এদিকে চাল যত বেকায়দায় ফেলছে, ধৈর্যের বাঁধন ততই আলগা হয়ে পড়ছে। একটা চাল দিয়েই পরক্ষণেই সেটা পাল্টাচ্ছেন। জনাব, চাল যা দেবার একবার দেবেন, বারবার গুটিতে হাত দিচ্ছেন কেন? হাত সরিয়ে নিন। আগে চাল না ভেবে গুটিতে হাত দেবেন না। আর আপনি দেখছি এক এক চালে ঘণ্টাখানেক কাবার করছেন। এটা আদৌ নিয়ম নয়। এক চালে 5 মিনিটের বেশি সময় লাগলে সে চাল মাত বলেই ধরে নিতে হবে। আরে, আবার চাল বদল করছেন? চুপচাপ গুটি রেখে দিন তো ইয়ার। মীর সাহেবের মন্ত্রী মারা যায়। বলেন, আমি আবার কখন চাল দিলুম? মির্জা বললেন, আপনার চাল দেওয়া হয়ে গেছে, গুটি ওইখানে ওই ঘরেই রেখে দিন। মীর বললেন, ও ঘরে রাখবো কেন? আমি কখন আবার হাত দিয়ে গুটি চাললুম? মির্জা বললেন, কেয়ামতের দিন অবধি যদি গুটি না ছাড়েন, তাই বলে কি চাল হবে না? মন্ত্রী মারা যেতে দেখে আজে বাজে বকতে লাগলেন। আপনি আজে বাজে বকছেন। হার জিত নসিবের খেল, আবল তাবল বকে কেউ জিততে পারে না। তা এখন তো আপনি এই বাজিতে মাত হয়ে গেলেন। কেন? আমি মাত হয়ে গেলাম কেন? তাহলে আপনি আগের ঘরেই ঘুটি রেখে দিন। কি জন্য রাখবো? রাখবো না। কেন রাখবেন না শুনি? আপনাকে রাখতেই হবে। তর্ক বেড়েই চলতে থাকে। দুইজনে আপন আপন কথা আঁকড়ে থাকেন। কেউই দমবার পাত্র নন। অপ্রাসঙ্গিক হতে থাকল। মির্জা বলেন, বংশে দাবাত চল থাকলে তবেই নিয়ম কানুন শেখা যায়। আপনার পূর্বপুরুষ বরাবর ঘাস কেটে এসেছে, আর আপনি জানবেন দাবাত চাল, তবেই হয়েছে। আভিজাত্য জিনিসটাই আলাদা ধরনের। জায়গিরদার হলেই খানদানি হওয়া যায় না।
জায়গির পেলেই যদি কেউ জমিদার বনে যেত তাহলেই হয়েছিল আর কি। মীর বলে, কি বললেন? আপনার বাবাই ঘাস কাটতেন। এ বংশের লোক পুরুষানুক্রমে দাবা খেলে আসছেন, মনে রাখবেন। মির্জা বলে, আরে যান যান, বাজে বকতে হবে না। নাজিউদ্দিন হায়দারের রসুই ঘরে জন্ম কাটল বাবুর্চিগিরি করে, আর আজ জমিদারি দেখাচ্ছেন। খানদানি হওয়া যে সে কথা নয়। কেন আর চাঁদু মিছিমিছি 14 গোষ্ঠীর মুখে চুনকালি দিচ্ছ? বাবুর্চিগিরি কারা করত বোঝাই যাচ্ছে। এ বংশে সবাই বাদশার দস্তরখানে বসে খানা খেয়ে এসেছে। আরে থাম থাম, ছোট জাতের বড় মুখ, বেশি লম্বা লম্বা কথা বলিস নে। জমিদারি পাওয়া ছেলের হাতের মোয়া নয়। মুখ সামলান, বড্ড বাজে বকছেন। আমি এ ধরনের কথা শুনতে নারাজ। এ বংশের লোক কারো চোখ রাঙানি সহ্য করে না। চোখ উপড়ে নিতে জানি। কিছু করবার ক্ষমতা আছে? ও, আপনি আমার ক্ষমতা পরখ করতে চান? এগিয়ে আসুন, হয়ে যাক এক হাত। আজ তোমার একদিন কি আমার একদিন। তুমি ভেবেছটা কি তোমার তরপানিতে কেউ ভয় পায়? 2 দস্তি কোমর থেকে তলোয়ার বার করে। নবাবী আমল, ছোড়া, তলোয়ার, হাতিয়ার সবার সঙ্গেই কিছু না কিছু থাকতো। বিলাসিতা প্রিয় হলেও কেউই কাপুরুষ নয়। রাজনৈতিক ভাবধারার বিপর্যয় ঘটেছিল বাদশাহর জন্য, দেশের জন্য মরে আর কি হবে। তাই বলে ব্যক্তিগত বীরত্বের কমতি ছিল না। দুজনেই পায়তারা কষে, তলোয়ার চকচক করতে থাকে, আর ছপাছপ শব্দও হয়। দুজনেই ঘায়েল হয়ে পড়ে যায়, ছটফট করতে থাকে। তারপর এক সময় দুজনেরই প্রাণ পাখি উড়ে যায়। দেশের বাদশার জন্য যারা এক ফোঁটা অশ্রু বিসর্জনও করেনি, দাবার মন্ত্রী রক্ষার্থে তারা প্রাণ বিসর্জন দিতে দ্বিধা করল না। অন্ধকার নেমে এলো। দাবার ছক এখনো তেমনই পাতা আছে। দুপক্ষে রাজা সিংহাসনে আসীন দেখে মনে হচ্ছে 2 প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে অশ্রু বিসর্জন করছে। চারিদিক নিস্তব্ধতার ছায়ায় আচ্ছন্ন। ভাঙা দালানের পুরো দেওয়াল, থাম আর ধূলি ধূসরিত মিনারের চূড়োটা যেন সব দেহ দুটোর শোকে নীরবে অশ্রুপাত করছে।